তো আগের ভিডিওতে আমরা ব্রঙ্কিয়াক্টিসিসের ডেফিনিশন তারপর কিভাবে হয় আর কজেসগুলো আলোচনা করেছি। এখন হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট এবং বাকি যা যা আছে ব্রঙ্কিয়াক্টিসিসে সেটা আমরা চেষ্টা করবো সেটা কমপ্লিট হয়। আচ্ছা, তো আমরা ফার্স্টেই দেখবো যে ম্যানেজমেন্ট যেহেতু বলেছে, তার মানে আমরা এখানে কী বলবো যে ফিচার থেকে শুরু করে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সব কিছু। আসলে আমরা ফিচারে আসি। ক্লিনিক্যাল ফিচারে ফার্স্টে আমরা দেখব যে কফ থাকবে, আর কফ থাকবে, তারপর হচ্ছে স্পুটাম দেখা যাবে, প্রচুর পরিমাণে স্পুটাম থাকবে। তো ব্রঙ্কিয়াক্টিসিস একটা ক্রনিক কন্ডিশন এবং এখানে দেখা যায় যে ক্রনিক আর পারসিস্টেন্ট কফ থাকবে। তো এটা আসলে কি ব্রঙ্কিয়াক্টিসিসে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে স্পুটাম প্লাগিং হওয়ার একটা চান্সেস থাকে। ঠিক আগের ভিডিওতে আমরা পড়ে এসেছি ব্রঙ্কিয়াক্টিসিস কীভাবে হয়। তো সেখানে যখন দেখেছি যে স্পুটাম কিন্তু অনেক বেশি পরিমাণ প্লাগিং হয়, আর স্পুটাম জমা হয়ে কিন্তু এয়ারওয়েতে ইরিটেট করার কারণে কিন্তু আমার যে কাফিং রিফ্লেক্সটা তৈরি হয়। তারপর স্পুটাম দেখা যায় ডাইলেটেড ব্রঙ্কিতে অনেক হচ্ছে ইনফেক্টেড সিক্রেশন সেগুলো জমা হয়, তখন হচ্ছে অনেক লার্জ কোয়ান্টিটির স্পুটাম আমরা পাই। তারপর দেখি যে চেস্ট পেইন, এটা হচ্ছে প্লিউরাইসির কারণে হয়। তো এই পেনটা তুলনামূলক অনেক শার্প আর হচ্ছে আচ্ছা, তারপর আমরা আসি হেমোপটাইসিসে। তো আমরা তো জানি যে ব্রঙ্কিয়াক্টিসিসটা কিন্তু ইনফেকশনের একটা ব্রঙ্কিয়াক্টিসিসের কজের মধ্যে কিন্তু ইনফেকশনও ছিল, তাই না? ইনফেকশনটা যদি প্লিউরাতে গিয়ে ছড়ায় যায় তখন দেখা যাচ্ছে প্লিউরাইসি ডেভেলপ করতে পারে। হেমোপটাইসিসে যদি আসি, যে ক্রনিক ইনফ্লামেশনের কারণে যদি দেখা যায় যে ব্রঙ্কিয়াল ভেসেলগুলো ফ্র্যাজাইল হয়ে যায়, তখন যদি রাপচার হয়ে এরকম হেমোপটাইসিস হতে পারে। তারপর ইনফেক্টিভ এক্সাসারবেশন, এটা হচ্ছে ইনক্রিজ স্পুটাম ভলিউম, ফিভার, ম্যালাইস অ্যান্ড অ্যানোরেক্সিয়া। এটা হচ্ছে যে মানে ব্রঙ্কিয়াক্টিসিস হচ্ছে অ্যাকিউট ফ্লেয়ার আপ হতে পারে। তো এটা হচ্ছে ট্রিগার্ড বাই ইনফেকশন। অনেক সময় দেখা যায় যে কিছু ইনফেকশনের কারণে ফ্লেয়ার আপ হয়ে যায়। তো তখন স্পুটামের কোয়ান্টিটি অনেক বেশি থাকে এবং অনেক পুরুলেন্ট হয়ে যায় স্পুটামটা। তার পাশাপাশি ফিভার থাকতে পারে এবং সিস্টেমিক ইনফ্লামেশনের অনেক সাইন সিমটম, ফিভার, ম্যালাইস, অ্যানোরেক্সিয়া সেগুলো দেখা যেতে পারে। তারপর এটা দেখো, এটা একটু অন্যরকম, হালিটোসিস হচ্ছে স্পাল স্পেনিং ব্রেথ। এটা কেন হয়? হালিটোসিসটা হচ্ছে এই যে স্ট্যাগনেন্ট স্পুটাম বা স্ট্যাগনেন্ট যে মিউকাসটা জমা হয়ে আছে, সেখানে কিন্তু আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। তখন তারা হচ্ছে গিয়ে ফাউল স্মেলিং গ্যাস প্রোডাকশন করতে পারে। তখন এটাই হচ্ছে সেই হালিটোসিস যেটা বলা হয়ে থাকে, হালিটোসিস। আর ওয়েট লস অ্যানোরেক্সিয়া তো আছে। এর পাশাপাশি আমরা সাইন হিসেবে কি দেখব, এখানে ক্লাবিং পেতে পারি। তো এখানে হচ্ছে দেখা যায় যে গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয় ইনফ্ল্যামেটরি লাং টিস্যু থেকে। তো তখন হচ্ছে সফট টিস্যুগুলা গ্রো হয় ফিঙ্গার টিপে। তো এই সব কারণে হচ্ছে দেখা যায় ক্লাবিং দেখা দিতে পারে। তো ইফ condition is mild, there is no chest finding. তো ইন আর্লিয়ার লিমিটেড ব্রঙ্কিয়াক্টিসিসে অসকালটেশনটা হচ্ছে নর্মাল থাকবে, বাট যদি দেখা যায় ক্র্যাকেলস অ্যান্ড আদার সাইন অ্যাপিয়ার করে, অ্যাক্টিভ সিভিয়ার ইনফেকশন যদি হয়, তখন আমরা ক্র্যাকেলস বা কিছু সাউন্ড পেতে পারি। হ্যাঁ, এটাই বলেছে যে যদি মাইল্ড কন্ডিশনে কোনো আমরা কোনো চেস্টের ফাইন্ডিং নেই, বাট যদি আমাদের কোর্স একটা ক্র্যাকেলস থাকবে, সেটা হচ্ছে যখন কন্ডিশনটা একটু ওরসেন হবে তখন। তো এই যে কোর্স ক্র্যাকেল শব্দটা, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আসলে ডিউ টু এয়ার বাবলিং থ্রু দ্য পাস অর সিক্রেশন ইন দ্য লার্জ ডাইলেটেড ব্রঙ্কি। তো দেখা যাচ্ছে যে ডাইলেটেড ব্রঙ্কাইটিসে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে মিউকাস প্লাগিং হচ্ছে বা দেখা যাচ্ছে মিউকাস জমে যাচ্ছে। তো তখন ধরো আমি হচ্ছে কিছু এয়ার এখানে ঢুকাই দিলাম,
ইন্সপায়ার করে ঢুকালাম, তখন এয়ারগুলো তো ওই মিউকাসের মধ্যে বা হচ্ছে দেখা যাচ্ছে যে ওই পাস বা সিক্রেশনের মধ্যে দেখা যাচ্ছে যে বাবলিং করবে। তো তখন দেখা যাবে যে একটা কোর্স ক্র্যাকেল আমরা শুনতে পাবো, একটা ওয়েট সাউন্ডিং আর কি। পোস্টেরিয়র লাং বেজে এটা একটা ভালো শোনা যাবে, যেহেতু সিক্রেশনগুলা নিচের দিকে বেশি জমা হতে পারে গ্র্যাভিটির কারণে। কোলাপস ডিউ টু ব্লকিং অফ ব্রঙ্কাস বাই সিক্রেশন মে লিড টু ডিমিনিশড ব্রেথ সাউন্ড। আচ্ছা, স্পুটাম যদি অনেক বেশি থিক হয়ে যায় তখন ব্রঙ্কাসটাকে ব্লক করে কি করতে পারে, দেখা যেতে পারে যে এরকম হয় যে ব্রেথ সাউন্ডটাই ডিমিনিশ হয়ে গেছে। থিক স্পুটাম কমপ্লিটলি ব্লকস দ্য ব্রঙ্কাস, তো লাং হচ্ছে গিয়ে কোলাপস করবে। তো এই কারণে দেখা যায় যে এয়ার যে এন্ট্রি এটা কমে যাচ্ছে এবং ব্রেথ সাউন্ডটাও কিন্তু কমে যাচ্ছে। এবার আসি যে যদি আরও বেশি অ্যাডভান্স হয়ে যায় ডিজিজটা, তখন একেবারে স্কারিং হয়ে যেতে পারে, যে স্কারিং আর কনসলিডেশন হয়ে যায়, তখন একদম ব্রঙ্কিয়াল সাউন্ডটা হাই পিচড হয়ে যায় আরও। কারণ আমরা তো জানি যে সলিড মিডিয়ামে সাউন্ডটা আরও বেশি ভালো পাস করতে পারে। তো এই আর কি ব্যাপারগুলো। আমরা ইনভেস্টিগেশনে আসি। ইনভেস্টিগেশনে ফার্স্টে আমরা চেস্ট এক্সরে করবো ব্রঙ্কিয়াইটিসের ক্ষেত্রে। তো চেস্ট এক্সরেতে দেখেছি ব্রঙ্কিয়াইটিস আনলেস ভেরি গ্রস ইট ইজ নট ইউজুয়ালি অ্যাপারেন্ট অন চেস্ট। আচ্ছা, চেস্ট এক্সরে তো খুব একটা ভালো দেখা যায় না, অ্যাডভান্স যদি হয় তখন দেখা যাবে যে আমাদের যদি মাইল্ড ব্রঙ্কিয়াল ডায়ালাটেশন হয় তাহলে কিন্তু দেখা যাবে না। যদি সিভিয়ার হয় তখন হচ্ছে যে আমাদের লাং যে কোলাপস করবে, তারপরে হচ্ছে এয়ারওয়ে থিকেন হবে, এই জিনিসগুলো কিন্তু যে কনসলিডেশন যে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারবো ইন কেস অফ ব্রঙ্কিয়াইটিস। তো এই যে যদি আমাদের হচ্ছে সিভিয়ার ব্রঙ্কিয়াইটিস হয় তখন আমরা ডায়ালেটেড ব্রঙ্কির শ্যাডোটা দেখতে পারবো, তারপর হচ্ছে ডায়ালেশনের এরিয়াটা দেখতে পারবো, আর দেখা যেতে পারে হচ্ছে কনসলিডেশনের এরিয়াটা, ভলিউম লসের বা কনসলিডেশনের এরিয়াটা, মানে ওই জায়গায় যে ফ্লুইড জমা হচ্ছে বা সিক্রেশন জমা হচ্ছে ওই জায়গাটা যে কনসলিডেটেড হয়ে গেছে লাঙের, সেটা আমরা হচ্ছে দেখতে পারবো চেস্ট এক্সরেতে। তারপরে আসি আমরা হাই রেজলিউশন সিটি স্ক্যানে। এখানে এটা মাচ মোর সেন্সিটিভ। সিটি স্ক্যান করে হচ্ছে এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে, ক্লিয়ারলি শোজ ব্রঙ্কিয়াল ডায়ালেটেশন। তারপর এখানে কি ডায়ালেটেড এয়ারওয়েটাকে আমরা সিটি স্ক্যান দিয়ে খুব ভালো মতো দেখতে পারি এবং এটা মোর সেন্সিটিভ বলতে পারা। স্পুটাম এক্সামিনেশনে আমরা কি দেখব যে মাইক্রোস্কোপি এবং কালচার করে আমরা হচ্ছে ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করবো, অ্যান্ড দেখা যাচ্ছে যে সাইটোলজি করে আমরা হচ্ছে ম্যালিগনেন্সিটা চেক করতে পারি। তারপর দেখা যাচ্ছে এখানে এক্সরে অফ দ্য প্যারানাজাল সাইনাসিস করতে পারি। এখানে হচ্ছে এটা কেন করা হয় বলতো, যে এখানে হচ্ছে রাইনোসাইনোসাইটিস থাকতে পারে। তো রাইনোসাইনোসাইটিস জিনিসটা কি, ক্রনিক ইনফ্লামেশন ইন দ্য সাইনাস। এটা হচ্ছে যাদের দেখা যাচ্ছে যে সিলিয়ারি ডিসফাংশন আছে। আমরা তো জানি যে এই যে একটা কজ আমাদের ব্রঙ্কিয়াইটিসের একটা কজ আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে সিলিয়ারি ডিসফাংশন, তাই না? সিলিয়ারি ডিসফাংশন। তো যাদের সিলিয়ারি ডিসফাংশন আছে তাদের দেখা যায় যে কি হয়, তাদের দেখা যায় যে অনেক বেশি পরিমাণে হচ্ছে এই যে রাইনোসাইনোসাইটিস ডেভেলপ করতে পারে। তো এই যে রাইনোসাইনোসাইটিস সেটা হচ্ছে তোমার রাইনোসাইনোসাইটিসটা হচ্ছে তোমার এই যে ইয়ার সাথে এই যে ব্রঙ্কিয়াইটিসের সাথে একই সাথে থাকতে পারে। 30% কেসেসে এরকম হয়, একই সাথে অবস্থান করে। কজ যদি এরকম সিস্টিক ফাইব্রোসিস বা সিলিয়ারি ডিসফাংশন এসব কারণে যদি আমাদের দেখা যায় ব্রঙ্কিয়াইটিস হচ্ছে, তো সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়ারি ডিসফাংশন, এই যে আমরা দুটো কজ পড়ে এসেছিলাম আগের ভিডিওতে। তো এখানে আমরা বলেছিলাম যে এই দুটো ক্ষেত্রে মিউকাসের প্রোডাকশন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং মিউকাস প্রোডাকশন বাড়ার কারণেই হচ্ছে সাইনাসে আর কি সাইনোসাইটিস ডেভেলপ করছে, রাইনোসাইনোসাইটিস ডেভেলপ করছে। তো সাইনাসে হচ্ছে মিউকাস ইনফ্লামেশন বেশি করছে। তো সেরাম ইমিউনোগ্লোবিউলিনটা আমরা চেক করতে পারি যে এটা হচ্ছে ব্রঙ্কিয়াইটিসের হচ্ছে অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি থাকতে পারে।
10%, some patients having underlying immunodeficiency. তো এই যে দেখো, এই যে আমরা এটা চেক করলাম, প্রাইমারি হাইপো অ্যালবুমিনিয়া আছে কিনা এটা চেক করলাম। তো এই আর কি। তারপর আমরা কি দেখতে পারবো সোয়েট ইলেকট্রোলাইট। এখানে সিস্টিক ফাইব্রোসিস আমরা যদি সাসপেক্ট করে থাকি তাহলে সোয়েটিং দেখে আমরা বের করতে পারি। সিস্টিক ফাইব্রোসিস আমরা জানি একটা মেজর কনজেনিটাল কজ অফ ব্রঙ্কিয়াক্টাসিস, স্পেশালি ইন ইয়ং অ্যাডাল্ট। তো সিস্টিক ফাইব্রোসিস ইজ ডিউ টু মিউটেশন ইন দ্য জিন। সিস্টিক ফাইব্রোসিস একটা জিন আছে, সেই জিনের মিউটেশনের কারণেই মেনলি হচ্ছে দেখা যায় যে মিউকাস প্রোডাকশন অনেক ঠিক হয়ে যায়। তো তখন আর কি ব্রঙ্কিয়াক্টাসিস ডেভেলপ করে। আর আমি যদি হচ্ছে এই সোয়েট টেস্টটা করি, সোয়েট টেস্টটা করার মাধ্যমে হচ্ছে ইজিলি আমরা জানতে পারবো যে পেশেন্টটার সিস্টিক ফাইব্রোসিস আছে কিনা। আচ্ছা, এটা একটা মেকানিজম আছে যে এই যে সিস্টিক ফাইব্রোসিস যে হচ্ছে তার যেই জিনের মিউটেশনের কারণে হচ্ছে, সেই জিনটা আবার কি করে জানো, সেই জিনটা আবার ক্লোরাইড চ্যানেলকে অ্যাফেক্টেড করে। তো ক্লোরাইড চ্যানেল যেহেতু অ্যাফেক্টেড হয় তার কারণে দেখা যায় যে সল্টি থিক মিউকাস আর কি হয়, মানে মেকানিজমটাতে এরকমই যে ক্লোরাইড চ্যানেলটা অ্যাফেক্টেড হয়। তো এরপর দেখা যাচ্ছে যে এরকম যে আমরা যদি সোয়েটের ক্লোরাইড টেস্ট করি তখন আমরা সোয়েটের হচ্ছে সোডিয়াম এবং যদি ক্লোরাইডটা টেস্ট করি তখন আমি বুঝতে পারবো যে ক্লোরাইডটা যদি একটু বেশি আসে তখন বুঝবো যে মোস্ট কেসেস ক্লোরাইডটা বেশি আসে কারণ ক্লোরাইড চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা সিস্টিক ফাইব্রোসিস আমরা সাসপেক্ট করতে পারি। তো অ্যাসেসমেন্ট অফ দ্য সিলিয়ারি ফাংশন, এই যে এটাও সেম, ওই যে দেখা যাচ্ছে যে আমাদের সিলিয়ারি ডিসকাইনেশিয়া যদি ডেভেলপ করে তখন দেখা যায় যে পোর মিউকাস ক্লিয়ারেন্স হয়। তো এখানে হচ্ছে স্যাকারিন টেস্ট করা হয়, একটা টাইনি স্যাকারিন পার্টিকেল নাকের মধ্যে দেওয়া হয় এবং তখন হচ্ছে একটা হেলদি ইন্ডিভিজুয়াল যদি হয় তখন সে কিন্তু ইজিলি সিলিয়ারি অ্যাকশন দিয়ে মুভ করে নাজোফেরিংস এটা মুভ করে ফেলতে পারে, ওয়ার ইট পারসন টেস্টের সুইটনেস। 10 থেকে 15 মিনিটের মধ্যে সে একটা মিষ্টি স্বাদ অনুভব করেন নাক দিয়ে, যেহেতু নাজোফেরিংসে যেহেতু ঢুকে যাচ্ছে এটা। কিন্তু দেখা যায় যাদের হচ্ছে এই যে প্রাইমারি কনজেনিটাল ডিসকাইনেশিয়া আছে, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, যেটা এই যে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেশিয়া, এখানে দেখা যায় যে তাদের কিন্তু এরকম আরও অনেক সময় লাগে স্যাকারিনটা টেস্ট করতে। তো এরকম ইন্টারেস্টিং কিছু টেস্ট আমরা ব্রঙ্কিয়াক্টাসিসের ক্ষেত্রে করে থাকি, জাস্ট টু এক্সক্লুড দ্য কজেস। হ্যাঁ, আসলে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি, ট্রিটমেন্টের দিকে যাচ্ছি যে ট্রিটমেন্টে বলেছে যে ফার্স্টে হচ্ছে আমি কি করতে পারি, আমি হচ্ছে ড্রেনেজ করতে পারি, এই যে পোস্টুরাল ড্রেনেজ অফ দ্য স্পুটাম, অ্যান্টিবায়োটিক দিতে পারি, অ্যামিনোপেনিসিলিন আর ম্যাক্রোলিড দিতে পারি, তারপর কোঅ্যামোক্সিক্ল্যাভ যেটা সেটা দিতে পারি, ব্রঙ্কোডাইলেটর দিব কারণ হচ্ছে ব্রঙ্কাস যেটা সেটা তো হচ্ছে দেখো ওই ডাইলেটেড হয়ে ওই জায়গা তো যখন মিউকাস প্লাগিং হয়ে যাচ্ছে তখন একটু ডাইলেট করলে হচ্ছে ইজিলি এয়ারওয়েতে বাতাস আর কি যাওয়া আসা করতে পারতো, গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হতো। অ্যান্টি ইনফ্ল্যামেটরি রেজেন্ট দিব, যদি ইনফ্ল্যামেশনের কন্ডিশন সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে পারি, যে এই এরিয়াটাকে আমি হচ্ছে একদম স্মল পোর্শন অফ এক্সিশন অফ দ্য ব্রঙ্কিয়াক্টাসিস এরিয়া, যদি স্মল পোর্শন যদি একটু ইনভলভ থাকে তখন করতে পারি, এই আর কি। তো তারপরে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দ্য পেশেন্টে আসি। এখানে বলেছে যে কাফ থাকবে আর প্রফিউজ পুরুলেন্ট স্পুটাম থাকবে। তো প্রফিউজ স্পুটাম তো আমরা পড়ে এসেছি ব্রঙ্কিয়াক্টাসিসের সময়, আর লাং অ্যাবসেস থেকে আসার পরে বাকিটা বুঝতে পারছো, লাং অ্যাবসেস আমরা আগের ভিডিওগুলোতে পড়ে এসেছি। আসো আমরা কমন সাইড অফ দ্য ব্রঙ্কিয়াক্টাসিসে আসি, যে এটা কেন কমন সাইডে যদি আমি একটু খেয়াল করি যে গ্র্যাভিটি আর এয়ারওয়ে অ্যানাটমির কারণেই হচ্ছে মেনলি সিক্রেশনটা ড্রেনেজ হচ্ছে তোমার লোয়ার লোবে, মেনলি গ্র্যাভিটির কারণে লোয়ার লোবে এটা হচ্ছে তোমার ড্রেনেজ হচ্ছে সিক্রেশনটা, গ্র্যাভিটির কারণে নিচে নেমে যায়। আমরা জানি বাতাস হচ্ছে লাঙের উপরে উঠে যায় আর হচ্ছে নিচে নেমে যায় হচ্ছে সিক্রেশনগুলো। তো ইট ইজ মোর ডিপেন্ডেন্ট ওয়েন লাইং ডাউন। তো দেখা যায় যে এরকম পোস্ট ইনফেক্টিভ অ্যান্ড অ্যাসপিরেশন রিলেটেড ব্রঙ্কিয়াক্টাসিস টেন্ডস টু লোকালাইজ হেয়ার।
তো লেফট লাংটা আমরা যেন একটু বেশি ভালনারেবল থাকে সব কেসেসে, এই আর কি। আর লেফট লাঙে যে আমরা পড়েছি ব্রঙ্কাই, এটা তুলনামূলক লঙ্গার হয়, তুলনামূলক হচ্ছে কি লঙ্গার হয় আর ন্যারোয়ার একটা ব্রঙ্কাই থাকে। তো লেফট লাংটা হচ্ছে কমনলি এফেক্টেড, লেফট লোয়ার লোবটা বিশেষ করে কমনলি এফেক্টেড, তার হচ্ছে লঙ্গার আর ন্যারোয়ার ব্রঙ্কাই থাকে। এই তো এই কারণে মেনলি হচ্ছে যে আমাদের কমন সাইডটা হচ্ছে লোয়ার লোব অফ দ্য লেফট লাং। তারপরে আমরা আসি যে ফিভার্স, ফাউল স্পেলিং, ক্লাবিং, এগুলো দেখা যাচ্ছে ব্রঙ্কিয়াক্টাসিসের ক্ষেত্রে। পাশাপাশি আমাদের ফাউল স্পেলিং স্পুটাম কিন্তু দেখা যেতে পারে হচ্ছে লাং অ্যাবসেসের ক্ষেত্রে, যে পাস জমা হচ্ছে সেখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলা গ্রো করে দেখা যাচ্ছে যে ফাউল স্পেলিং বিভিন্ন গ্যাস তারা হচ্ছে বের করছে, তখন হচ্ছে এরকম ফাউল স্পেল করতে পারে। আমাদের যদি ক্লাবি এবং ক্রিপিটেশন দুটোই একই সাথে থাকে তখন কিন্তু আমাদের ডায়াগনোসিস ব্রঙ্কিয়াক্টাসিসের দিকে এবং হচ্ছে ফাইব্রোসিং অ্যালভিওলাইটিসের দিকে যেতে পারে। তো আমি যদি আফটার কফিং ইফ ক্রিপিটেশন রিডিউসেস অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, এটা হচ্ছে ব্রঙ্কিয়াক্টাসিস, আর আফটার কফিং ইফ ক্রিপিটেশন পারসিস্ট, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। তাহলে যদি এখন এটা যেটা বলছে যে ব্রঙ্কিয়াক্টাসিসে হচ্ছে কী হবে, ক্র্যাকেলসার ফ্রম মিউকাস ইন ডায়ালেটেড ব্রঙ্কাই। তো এই যে ক্রিপিটেশনগুলো, এগুলা ডায়ালেটেড ব্রঙ্কাই ক্রিপিটেশন, তো কফিংয়ের ফলে হচ্ছে মিউকাসটা ক্লিয়ার হবে, তো ক্রিপিটেশনটা কমে যাবে, তাই না? আর যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্ষেত্রে এখানে কিন্তু সেই চান্সটা নাই, তাই না? ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্ষেত্রে কী হয়, ক্রিপিটেশন আর কজড বাই ফাইব্রোসিস অফ দ্য অ্যালভিওলার ওয়াল। অ্যালভিওলার ওয়াল ফাইব্রোসিসের কারণে হচ্ছে এখানে ক্রিপিটেশন হচ্ছে, বাট নট দ্য সিক্রেশনের কারণে। তো এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে কাফিংয়ের কারণেও দেখা যাচ্ছে যে এই যে ক্র্যাকেলসটা ঠিকই, ক্রিপিটেশনটা ঠিকই আমরা পারসিস্ট ঠিকই শুনতে পাচ্ছি। তো এরপর আমরা চলে যাচ্ছি যে এক্সট্রা ফাইন্ডিং কী কী দেখবো আমরা ব্রঙ্কিয়াক্টাসিসের এক্সট্রা ফাইন্ডিং। ফার্স্ট আমরা রিং লাইক শ্যাডো দেখবো, হানিকম্ব অ্যাপিয়ারেন্স দেখবো, আর লিনিয়ার স্ট্রিক অর ট্রাম লাইন দেখবো। আচ্ছা একটু ভেঙে ভেঙে পড়ি। দেখো রিং লাইক শ্যাডো এটা কি, এটা কেন আসছে, মানে ডাইলেটেড ব্রঙ্কাই আর কাট ইন ক্রস সেকশন। আমরা হচ্ছে যখন ডাইলেটেড ব্রঙ্কাইকে ক্রস সেকশনে কাট করব তখন দেখতে পারবো এরকম রিং লাইক শ্যাডো। দ্য থিকেন্ড ব্রঙ্কিয়াল ওয়াল ফর্মস দ্য রিং অ্যান্ড দ্য লুমেন অ্যাপিয়ার্স ক্লিয়ার এয়ারফিল্ড। দিস ইজ কল্ড সিগনেট রিং সাইন অন সিটি স্ক্যান। আচ্ছা তো যাই হোক, আমরা তো হচ্ছে এক্সরে পড়ছি, এক্সরেতে হচ্ছে আমরা এরকম ডাইলেটেড ব্রঙ্কাইয়ের রিং লাইট শ্যাডোগুলো দেখতে পারবো, যার মাঝখানে ক্লিয়ার সেন্টার থাকবে ডাইলেটেশন হওয়ার কারণে। একটা হানিকম্ব অ্যাপিয়ারেন্স পাবো, সেটা কেন পাবো বলো তো? এটা হচ্ছে পাবো আমরা তো এটা আসলে অ্যাডভান্স যদি ব্রঙ্কিয়াক্টাসিস হয় তখন ডেভেলপ করতে পারে। তো এখানে কি হয় যে মাল্টিপল সিস্টিক এয়ার স্পেসেসগুলো একটা হানিকম্বের মতো দেখা যেতে পারে, এয়ার স্পেসেসগুলো একটা হানিকম্ব অ্যাপিয়ারেন্সের মতো দেখা যাবে, জাস্ট ইউনো সিস্টিক হওয়ার কারণে। লিনিয়ার স্ট্রিক অর ট্রাম লাইন, এটা হচ্ছে ডাইলেটেড ব্রঙ্কাই সিরি লঙ্গিটিউডিনাল সেকশন অ্যাপিয়ার্স আ প্যারালাল লাইন। তো এটা হচ্ছে ট্রাম্প ট্র্যাক্স বলা হয়ে থাকে অনেকটা দেখতে, ইন্ডিকেটস ক্রনিক ব্রঙ্কিয়াল ওয়াল থিকেনিং। ক্রনিক ব্রঙ্কিয়াল ওয়াল অনেকটা থিকেনিং হয়ে গেলে দেখা যায় যে এরকম ট্রাম লাইনের মতো একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়, এই আর কি। তো দুইটা ফিচার এখান থেকে, রিং লাইক শ্যাডো থাকবে আর লিনিয়ার স্ট্রিক অর ট্রাম লাইন থাকবে, আর হানিকম্ব অ্যাপিয়ারেন্স তো আছে। তো ড্রাই ব্রঙ্কিয়াক্টাসিস আর ব্রঙ্কিয়াক্টাসিস সিকা, এটা মানে তোমরা কি বুঝো বলো তো? ড্রাই ব্রঙ্কিয়াক্টাসিস, তো ব্রঙ্কিয়াক্টাসিস অ্যাসোসিয়েটেড উইথ ড্রাই কফ, এটাই হচ্ছে গিয়ে ড্রাই ব্রঙ্কিয়াক্টাসিস। অ্যান্ড নেক্সট, তো ওয়াই ইট ইজ ড্রাই, কারণ নো আর মিনিমাম স্পুটাম প্রোডাকশন, একদম মিনিমাম স্পুটাম প্রোডাকশনের কারণে এটা ড্রাই হচ্ছে। এবং ব্রঙ্কিয়াল ওয়ালটা ফ্র্যাজাইল, ব্লিডস ইজিলিস বাট লিটল মিউকাস। তো এটা হচ্ছে কন্ডিশনটা যে ড্রাই কফ আসছে। ইট ইজ প্রেজেন্ট উইথ হেমোপ্টাইসিস
দেখা যাচ্ছে যে একদমই হচ্ছে স্পুটাম প্রোডাকশন কমে গেছে, আর ব্রঙ্কিয়াল ওয়ালটা ফ্র্যাজাইল অবস্থায় আছে। স্পুটামের প্রোডাকশনও কমে গেছে, মিউকাসের প্রোডাকশন কমে যাচ্ছে, লিটল মিউকাস, আর ব্রঙ্কিয়াল ওয়ালটা খুবই ফ্র্যাজাইল অবস্থায় আছে। দ্যাটস ওয়াই হচ্ছে অনেক ইজিলি ব্রিথস করছে অ্যান্ড হচ্ছে হেমোপ্টাইসিস হচ্ছে। তো ইনভেস্টিগেশন আমরা কী দিতে পারি? উইচ ইনভেস্টিগেশন ইজ মোর সেন্সিটিভ টু ডায়াগনোস ব্রঙ্কিয়াকটাসিস? তো হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে পারি, সেটার মাধ্যমে আমি কিন্তু ইজিলি ব্রঙ্কিয়াল ওয়াল থিকিনিং, ডাইলেটেশন, তারপর কতখানি ট্যাপার হয়েছে এগুলা হচ্ছে ইজিলি দেখতে পারবো, এবং এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ টেস্ট ফর ব্রঙ্কিয়াকটাসিস। তারপর পেশেন্ট অফ ব্রঙ্কিয়াকটাসিস কাম টু ইউ উইথ জেনারেলাইজড এডিমা, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ক্রনিক ইনফ্ল্যামেশন, ব্রঙ্কিয়াকটাসিস তো একটা লং স্ট্যান্ডিং ইনফ্ল্যামেশনের ফলে হয়ে থাকে। হ্যাঁ, তো এটার কারণে হচ্ছে কিন্তু লং স্ট্যান্ডিং ইনফ্ল্যামেটরি কন্ডিশনের কারণে কিন্তু যে সেকেন্ডারি অ্যামাইলয়েডোসিস ডেভেলপ করতে পারে। ব্যাপারটা হচ্ছে অ্যামাইলয়েডোসিস যেটা, সেটা হচ্ছে গিয়ে মানে অ্যামাইলয়েড প্রোটিন যেটা, সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন হয়, প্লাস কিডনিতে ডিপোজিট হয়, নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে, মানে কিডনিতে ডিপোজিট হয়ে তখন হচ্ছে গিয়ে নেফ্রোটিক সিনড্রোম ডেভেলপ করে। নেফ্রোটিক সিনড্রোম দেখা যায় যে আমরা নেফ্রোটিক সিনড্রোমতে পড়েছি প্রোটিন ইউরিয়া, তাই না? তার মানে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে প্রোটিন হচ্ছে বের হয়ে যাচ্ছে, তো তখন হলো জেনারেলাইজড ইডিমা ডেভেলপ করবে। তো এই হচ্ছে ব্যাপারটা, যে একটা ক্রনিক কন্ডিশন যেখানে অনেক দিন ধরে তোমার ক্রনিক ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন, তো তখন হচ্ছে সেরাম অ্যামালয়েড প্রোটিন যেটা অনেক বেশি পরিমাণে তৈরি হয়, সেটা কিডনিকে হ্যাম্পার করে, দেখা যায় যে প্রোটিনিউরিয়া হয় অনেক বেশি করে, তখন জেনারেলাইজড এডিমা বা নেফ্রোটিক সিনড্রোম থেকে পরে আলটিমেটলি এই দিকে টার্ন নিতে পারে। আমরা চলে যাই কমপ্লিকেশন অফ দ্য ব্রঙ্কিয়াকটাসিসে। কমপ্লিকেশন কী কী হতে পারে বলো তো? ফার্স্টে দেখো যে রিকারেন্ট ইনফেকশন এবং মিউকাস রিটেনশনের কারণে ব্যাকটেরিয়া সুপার ইনফেকশন হয়ে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। মানে মজার ব্যাপার, তাই না? নিউমোনিয়া থেকে ব্রঙ্কিয়াকটাসিস হতে পারে, আবার ব্রঙ্কিয়াকটাসিস থেকে নিউমোনিয়াও ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো অনেক বেশি ইনফেকশন যদি হয়ে যায়, রিকারেন্ট ইনফেকশন, তখন হচ্ছে যে নিউমোনিয়া হতে পারে। নিউমোথোরাক্স দেখা যায় যে ইনফেক্টেড ও ড্যামেজেস যে বুলা বা সিস্ট, এগুলা হচ্ছে গিয়ে রাপচার হয়ে প্লিউরাল স্পেসে চলে যায়, তখন নিউমোথোরাক্স হয়। আর এমফাইমাটা হচ্ছে গিয়ে ইনফেকশন যখন প্লিউরাল ক্যাভিটিতে চলে যায়। তারপর মেটাস্টেসিক সেরেব্রাল অ্যাবসেস, এখানে লাংয়ের যে সেপটিক অ্যাম্বোলাই সেটা সরাসরি কোথায় চলে যাচ্ছে? ব্রেইনে, তখন ব্রেইনে হচ্ছে অ্যাবসেস করছে। তো হেমোপ্টাইসিস হতে পারে, দেখা যায় যে ব্রঙ্কিয়াল আর্টারিস হাইপারট্রফি হয়ে রাপচার হয়ে, তখন যে একটু আগে যে বললাম যে ব্রঙ্কিয়াল ওয়ালের এমন অবস্থা, ফ্র্যাজাইল অবস্থা, সে যে কোনো সময় ব্লিড করে হেমোপ্টাইসিস করছে। তারপর রিকারেন্ট ইনফেকশন হয়, যে মিউকাস ভালো মতো ক্লিয়ার হচ্ছে না, পোর মিউকাস ক্লিয়ারেন্স হচ্ছে, তো বারবার মিউকাস জমা হয়ে তখন দেখা যায় যে রিকারেন্ট ইনফেকশন করছে। পালমোনারি হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, দেখা যাচ্ছে যে এখানে গ্যাসের সেকশন যদি পোর হয়, তখন ক্রনিক হাইপোক্সিয়া ডেভেলপ করে, তখন এখান থেকে পালমোনারি ভ্যাসো কনস্ট্রিকশন এবং হাই প্রেশার ইন দ্য পালমোনারি সার্কুলেশন। তারপর আসছে হচ্ছে কর পালমোনারি, এটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হলো, দেখা যাচ্ছে যে আমাদের রাইট ভেন্ট্রিকলকে অনেক স্ট্রেন করার ফলে দেখা যায় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়, তখন রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হয়। আর টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করতে পারে, এটাতে আমরা জানি যে এটা কি হয়,
কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও হচ্ছে অনেক বেড়ে যায়, প্লাস অক্সিজেনের পরিমাণ কমে যায়। দুটোই যদি হয় একই সাথে তখন যেটাকে আমরা বলবো যে টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ার। অ্যান্ড এটা কখন হয়, এটা হচ্ছে সিভিয়ার যখন হয়ে যায়, ওয়াইড স্প্রেড ডিজিজ, তখন হচ্ছে এরকম দেখো অ্যালভিওলার হাইপারভেন্টিলেশন হয়ে যেতে পারে। তো তখন হচ্ছে এরকম কন্ডিশন হতে পারে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। বা অ্যামাইলোডোসিস যেটা, সেটা আমরা বলেছি যে ক্রনিক ইনফ্লামেশনের কারণে অনেক দেখা যাচ্ছে সেরাম অ্যামালয়েড হচ্ছে দেখা যাচ্ছে, তখন এটা হচ্ছে কিডনিতে ডিপোজিট হয়ে তারপরে অ্যামাইলোডোসিস ডেভেলপ করতে পারে। তো এই হচ্ছে কি, এই যে সেরাম অ্যামালয়েডটা সেটা হচ্ছে কিডনি, লিভারে, সমস্ত অর্গানে দেখা যায় যে ডিপোজিট করে ফেলে। তো এই ছিল আমাদের মোটামুটি ব্রঙ্কিয়াক্টাসিস সম্পর্কে।